নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কেদার রাজা। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশন আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের দ্বাদশ পর্ব। মিনুর কাকিমা শরৎকে প্রায় বেরুতে দেন না। আজ তিনি যাবেন মিছরি পোখরায় তাঁর বন্ধুর বাড়ি। শরৎকে বাড়ি আগলে বসে থাকতে হবে। কাল তিনি লকসাতে মাসিমার সঙ্গে দেখা করতে যাবেন। শরৎ ছেলে মেয়ে সামলে বাড়ি বসে থাকবে। একদিন মিনুর কাকিমা বললে, পটলের বইয়ের ওখানে অত ঘন ঘন যাও কেন? কেন? আমি পছন্দ করি নে। ওরা গরিব লোক, আমাদের ভাড়াটে, অত মাখামাখি করা ভালো না। আমি মিশি, আমিও তো গরিব লোক, এতে আর দোষ কি বলুন? তুমি বড় মুখে মুখে তর্ক করতে শুরু করেছ দেখছি। পটলের বউ মেয়ে ভালো নয়, তুমি জানো কিছু? শরৎ এতদিন মিনুর কাকিমার কোনো কথার প্রতিবাদ না করে নীরবে সব কাজ করে এসেছে, কিন্তু অন্ধ রেণুকার নামে কটু কথা সে সহ্য করতে পারলে না। বললে, আমি যতদূর দেখেছি কোনো বেচাল তো দেখিনি। আমি যদি যাই আপনাকে তাতে কেউ কিছু বলবে না তো? না, আমি চাই আমার বাড়ির চাকর বাকর আমার কথা শুনবে। যাও রান্নাঘরের দিকে দেখো গে। শরৎ মাথা নামিয়ে রান্নাঘরে চলে গেল। সেখানে গিয়েই সে ক্ষুণ্ণ অভিমানে কেঁদে ফেললে। আজ সে এ কথার জবাব দিত মিনুর কাকিমার। একবার ভেবেছিল দিয়েই দেবে উত্তর, যা থাকে ভাগ্যে। তবে মুখে জবাব না দিলেও কাজে সে দেখালে মিনুর কাকিমার অসঙ্গত হুকুম সে মানতে রাজি নয়। রেণুকার বাড়ি সেই দিনই বিকেলের দিকে সে আবার গেল। রেণুকা ওকে পেয়ে সত্যিই বড় খুশি হয়। বললে, ভাই আজ চলো আমরা নতুন কোনো জায়গায় যাই। কোথায় যাবে? আমি রাস্তাঘাট চিনি নে, তুমি বাঙালি টোলায় আমার এক বন্ধুর বাড়ি নিয়ে যেতে পারবে? কেন পারবো না, চলো। 6 নম্বর ধ্রুবেশ্বরের গলি, জিজ্ঞেস করে চলো, যাওয়া যাক। একে ওকে জিজ্ঞেস করে ওরা ধ্রুবেশ্বরের গলিতে নির্দিষ্ট বাসায় পৌঁছল। তারাও খুব বড়লোক নয়। ছোট দুটি ঘর ভাড়া নিয়ে থাকে স্বামী স্ত্রী, 4-5টি ছেলে মেয়ে। বাড়ি অনেক দিন আগে ছিল ঢাকা জেলায় কি এক পাড়া গাঁয়ে। বাড়ির কর্তা বেনারস মিউনিসিপ্যালিটির কেরানি। সেই উপলক্ষে এখানে বাস। বাড়ির গিন্নির বয়স 40-এর কাছাকাছি। তিনি ওদের যত্ন করে বসালেন, চা করে খেতে দিলেন। তাদের বাড়িতে একটি 4-5 বছরের খোকা আছে, নাম কালো। দেখতে কি চমৎকার, যেমন গায়ের রং তেমনি মুখশ্রী, সোনালি চুল, চাঁচা ছোলা গড়ন। শরৎ বললে, এমন সুন্দর ছেলের নাম কালো রাখলেন কেন? গিন্নি হেসে বললেন, আমার শ্বশুরের দেওয়া নাম। তার প্রথম ছেলে মারা যায়, নাম ছিল ওই, তিনি জোর করে কালো নাম রেখেছেন। প্রথম দর্শনেই খোকাকে শরৎ ভালোবেসে ফেললে। বললে, এসো খোকা, আসবে? খোকা অমনি বিনা দ্বিধায় শরতের কাছে এসে বসল। শরৎ বললে, আমি কে হই বলো তো খোকন? খোকা হেসে শরতের মুখের দিকে চোখ তুলে চুপ করে রইল। খোকার মা বললেন, মাসিমা হন, মাসিমা বলে ডাকবে। খোকা বললে, ও মাসিমা। এই যে বাবা, উঠে এসো, কোলে বসো। খোকার মা বললেন, সেই ছড়াটা শুনিয়ে দাও তোমার মাসিমাকে খোকন। খোকা অমনি দাঁড়িয়ে উঠে বলতে আরম্ভ করলে, এই যে গঙ্গা পুণ্যধারা, বিমল মূর্তি পাগল পাড়া, বিশ্বনাটের চরণতলে বইছে কুটুহলে। খোকা তয়ের জায়গায় ট বলে, ধয়ের জায়গায় চ বলে। শরতের মনে হলো খোকার মুখে অমৃত বর্ষণ হচ্ছে যেন। অভাগিনী শরৎ সন্তান স্নেহ কখনো জানেনি, কিন্তু এই খোকাকে দেখে তার সুপ্ত মাতৃ হৃদয় যেন হঠাৎ সজাগ হয়ে উঠল।
কত ছেলে তো দেখলে এ পর্যন্ত। মিনুর কাকিমারই তো এ বয়সের ছেলে রয়েছে, তাদের প্রতি স্নেহ তো দূরের কথা, শরৎ নিতান্তই বিরক্ত। এ ছেলেটির ওপর এমন ভাবের কারণ কি সে খুঁজে পায় না। কিন্তু মনে হলো এ খোকা তার কতদিনের আপনার, একে দেখে একে কোলে করে বসে ওর নারী জীবন যেন সার্থক হল। শরৎ সেদিন সেখান থেকে চলে গেল বটে, কিন্তু মন রেখে এলো খোকার কাছে। কাজের ফাঁকে ফাঁকে তার মন হঠাৎ অন্যমনস্ক হয়ে যায়। গড় বাড়ির জঙ্গলে তাদের পুরনো কোঠা, বাবা বাড়ি নেই। ও খোকন, ও কালো, কি মা, বেরিয়েও না এই রোদ্দুরে হটর হটর করে, ঘরে শোবে এসো। খিলখিল করে দুষ্টুমির হাসি হেসে খোকা ছুটে পালায়। হাঁড়ি হেসেলের অবসরে নতুন আলাপি খোকনকে ঘিরে তার মাতৃ হৃদয়ের সে কত অলস স্বপ্ন, যে স্বাদ আশা কোনো কালে পূর্ণ হবার নয়, ইহজীবনে নয়, মন তাকেই হঠাৎ যেন সবলে আঁকড়ে ধরে। দিন দুই পরে সে রেণুকাকে বলে, চলো ভাই, কাল ওকে দেখে আসি গে। কিন্তু সেদিন রেণুকার যাবার সময় হয় না। স্বামী দুজন বন্ধুকে খাওয়ার নিমন্ত্রণ করেছেন, রান্নাবান্নার হাঙ্গামা আছে। আরও দিন কয়েক পরে আবার শরতের অবসর মিলল। এবার রেণুকাকে বলে কয়ে নিয়ে গেল ধ্রুবেশ্বরের গলি। দূর থেকে বাড়িটা দেখে ওর বুকের মধ্যে যেন সমুদ্রের ঢেউ উথলে উঠল। বড় বড় পর্বত প্রমাণ ঢেউ যেন উদ্দাম গতিতে দূর থেকে ছুটে এসে কঠিন পাষাণময় বেলাভূমির গায়ে আছড়ে পড়ছে। খোকা দেখতে পেয়েছে সে তাদের বাড়ির দূরে খেলা করছিল, সঙ্গে আরও পাড়ার কয়েকটি খোকাখুকি। শরতের বুক ঢিপ ঢিপ করে উঠল, খোকা যদি ওকে না চিনতে পারে। কিন্তু খোকা তাকে দেখেই খেলা ছেড়ে উঠে দাঁড়িয়ে দুধে দাঁত বার করে একগাল হেসে ফেললে। শরতের অদৃষ্টাকাশের কোনো সূর্য যেন রাশিচক্রের মধ্যে দিয়ে পিছু হটতে হটতে মীন রাশিতে প্রবিষ্ট হলেন, যার অধিপতি সর্বপ্রকার স্নেহপ্রেমের দেবতা শুক্র। চিনতে পারিস খোকা? আয়। শরৎ হাত বাড়িয়ে দিলে ওকে কোলে নেবার জন্য। খোকা বিনা দ্বিধায় ওর কোলে এসে উঠল, বললে, মাছিমা। তাহলে তুই দেখছি ভুলিসনি খোকা। খোকার মা ছুটে এসে বললেন, যাক এসেছো ভাই, ও কেবল মাসিমা মাসিমা করে। একদিন ভেবেছিলাম রেণুকাদের বাড়ি নিয়ে যাই। দাঁড়াও ভাই, পাশের বক্সিদের বাড়ির বড় বউ তোমাকে দেখতে চেয়েছে, ডেকে আনি। বক্সিদের বাড়ির দুই বউ একটু পরে হাজির। দুজনেই বেশ সুন্দরী, গায়ে গহনাও মন্দ নেই দুজনের। বড় বউ প্রণাম করে বললে, ভাই, আপনার কথা সেদিন দিদি বলছিলেন, তাই দেখতে এলুম। আমার কথা কি বলবার আছে বলুন? দেখে মনে হচ্ছে সত্যিই বলবার আছে। যা নয় তা কখনো রটে ভাই? রটেছে আপনার নামে। শরতের মুখ শুকিয়ে গেল। কি রটেছে তার নামে? এরা কি কেউ গিরিন প্রভাসের কথা জানে নাকি? সে বললে, আমার নামে কি শুনেছেন? বড় বউ হেসে বললে, না, তার বলবো না। শরতের আরো ভয় হল। বললে, বলুনই না। আপনার চেহারার বড় প্রশংসা করছিলেন দিদি। আমায় বললেন, ভাই, রেণুকাদের বাড়িওয়ালাদের বাড়িতে তিনি এসেছেন রান্না করতে, কিন্তু অনেক বড় ঘরের অমন রূপ নেই। সে যে সামান্য বংশের মেয়ে নয় তা দেখলে আর বুঝতে বাকি থাকে না। তাই তো ছুটে এলাম, বলি দেখে আসি তো। শরৎ বড় লজ্জা পায় রূপের প্রশংসা শুনলে। এ পর্যন্ত তা সে অনেক শুনেছে। রূপের প্রশংসাই তার কাল হয়ে দাঁড়ালো জীবনে। আজ এই দশা কেন হবে নইলে? কিন্তু সেসব কথা বলা যায় না কারো কাছে, সুতরাং সে চুপ করেই রইল। কালোর মা বললেন, খোকা তো মাসিমা বলতে অজ্ঞান, তবু একদিনের দেখা। কি গুণ তোমার মধ্যে আছে ভাই তুমিই জানো। বক্সিদের বড় বউ বললে, একটু আমাদের বাড়ি পায়ের ধুলো দিতে হবে ভাই। কি করে যাব বলুন, ছুটি যে ফুরিয়ে এলো। তা শুনব না, নিয়ে যাব বলেই এসেছি। দিদিও চলুন, রেণুকা ভাই তুমিও এসো।
খোকাকে কোলে নিয়ে শরৎ ওদের বাড়ি চলল সকলের সঙ্গে। বড় বউ বললে, ভাই, তোমার কোলে কালোকে মানিয়েছে বড় চমৎকার। ও যেমন সুন্দর, তুমিও তেমন। মা আর ছেলে দেখতে মানানসই একেই বলে। ওদের বাড়ি যে জলযোগের জন্যই নিয়ে যাওয়া, এ কথা সবাই বুঝেছিল। হলেও তাই। শরতের জন্যে ফল মূল ও সন্দেশ, বাকি দুজনের জন্যে সিঙারা কচুরির আমদানিও ছিল। বউ দুটির অমায়িক ব্যবহারে শরৎ মুগ্ধ হয়ে গেল। খানিকক্ষণ বসে গল্পগুজবের পর শরৎ বিদায় চাইলে। বড় বউ বললে, আবার কিন্তু আসবেন ভাই। এখন যখন খোকার মাসিমা হয়ে গেলেন, তখন খোকাকে দেখতে আসতেই হবে মাঝে মাঝে। নিশ্চয়ই আসবো ভাই। খোকা কিন্তু অত সহজে তার মাসিমাকে যেতে দিতে রাজি হল না। সে শরতের আঁচল ধরে টেনে বসে রইল। বললে, এখন তুমি যেও না মাছিমা। যেতে দিবি নে? না, আবার কাল আসবো, তোর জন্য একটা ঘোড়া আনবো। না, তুমি যেও না। শরৎ মুগ্ধ হয়ে শিশু কত সহজে তাকে আপন বলে গ্রহণ করেছে তাই দেখে। যেন ওর কতদিনের জোর, কতদিনের ন্যায্য অধিকার। সব শিশু যে এমন হয় না, তা শরতের জানতে বাকি নেই। খোকা ওর ছোট্ট মুঠি দিয়ে শরতের আঁচল কয়েক পাক জড়িয়েছে। সে পাক খুলবার সাধ্য নেই শরতের। জোর করে তা সে খুলতে পারবে না। চাকরি থাকে চাই যায়। শরতের হৃদয়ে অসীম শক্তি এসেছে কোথা থেকে, সে ত্রিভুবনকে যেন তুচ্ছ করতে পারে এই নবার্জিত শক্তির বলে। জীবনের নতুন অর্থ যেন তার চোখের সামনে খুলে গিয়েছে। যখন অবশেষে সে বাড়ি চলে এলো, তখন সন্ধ্যার বেশি দেরি নেই। মিনুর কাকিমা মুখ ভার করে বললেন, রোজ রোজ তোমার বেড়াতে যাওয়া আর এই রাত্রিরে ফেরা, উনুনে আঁচ পড়ল না এখনো। ছেলে মেয়েদের আজ আর খাওয়া হবে না দেখছি। 8টার মধ্যেই ওরা ঘুমিয়ে পড়বে। কিছু হবে না, আমি ওদের খাইয়ে দিলেই তো হলো। তোমার কেবল মুখে মুখে জবাব। এ বাড়িতে তোমার সুবিধে দেখে কাজ হবে না, আমার সুবিধে দেখে কাজ হবে, তা বলে দিচ্ছি। কাল থেকে কোথাও বেরুতে পারবে না। মুখোমুখি তর্ক করা শরতের অভ্যেস নেই। সে এমন একটি অদ্ভুত ধরনের নির্বিকার স্বাধীন ভঙ্গিতে রান্নাঘরের দিকে চলে গেল, একটা কথাও না বলে, যাতে মিনুর কাকিমা নিজে যেন হঠাৎ ছোট হয়ে গেল এই অদ্ভুত মেয়েটির ধীর গম্ভীর দর্পিত ব্যক্তিত্বের নিকট। মিনুর কাকিমা কিন্তু দম্বার মেয়ে নয়। শরতের সঙ্গে রান্নাঘর পর্যন্ত গিয়ে ঝাঁঝালো এবং অপমানজনক সুরে বললে, কথার উত্তর দিলে না যে বড়, আমার কথা কানে যায় না নাকি? শরৎ রান্নাঘরের কাজ করতে করতে শান্তভাবে বললে, শুনলাম তো যা বললেন। শুনলে তো বুঝলাম, সেই রকম কাজ করতে হবে। আর একটা কথা বলি, তোমার বেয়াদবি এখানে চলবে না, জেনে রেখো। আমি কথা বললাম আর তুমি এমনি নাক ঘুরিয়ে চলে গেলে, ওসব মেজাজ দেখিয়ে অন্য জায়গায়। এখানে থাকতে হলে। ও কি, কোথায় চললে? আসছি, পাথরের বাটিটা নিয়ে আসি ও ঘর থেকে। মিনুর কাকিমার মুখে কে যেন এক চর বসিয়ে দিলে। সে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। এ কি অদ্ভুত মেয়ে! কথা বলে না, প্রতিবাদ করে না, রাগ ঝালও দেখায় না, অথচ কেমন শান্ত নির্বিকার আত্মস্থভাবে তুচ্ছ করে দিতে পারে মানুষকে। মিনুর কাকিমা জীবনে কখনো এমন অপমানিতা বোধ করেনি নিজেকে। শরৎ ফিরে এলে তাই সে ঝাল ঝাড়বার জন্যে বললে, কাল থেকে দুপুরের পর বসে বসে ডালগুলো বেছে হাঁড়িতে তুলবে, কোথাও বেরুবে না। মিনুর কাকা তাঁর স্ত্রীর চিৎকার শুনে ডেকে বললেন, আহ, কি দুবেলা চেঁচামেচি করো রাঁধুনির সঙ্গে! অমন করলে বাড়িতে চাকর বাকর টিকতে পারে? কেন গো, রাঁধুনির ওপর যে বড্ড দরদ দেখতে পাই। আহ, কি সব বাজে কথা বলো, শুনতে পাবে। শুনতে পেলে তো পেলে, তাতে ওর মান যাবে না। ওরা কি ধরনের মানুষ তা জানতে বাকি নেই। আজ এসেছে এখানে সাধু সেজে তীর্থ করতে। লোককে অপ্রিয় কথাগুলো তুমি বড্ড কটকট করে বলো। ও ভালো না। মিনুর কাকিমা ঝাঁঝের সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললে, আমায় তোমার পাদ্রী সাহেবের মতো মর্মজ্ঞান শিখিয়ে দিতে হবে না, থাক। মিনুর কাকাটিকে শরৎ দূর থেকে দেখেছে।
সামনে এ পর্যন্ত একদিনও বার হয়নি। লোকটি বেশ নাদুস নুদুস চেহারার লোক, মাথায় ঈষৎ টাক দেখা দিয়েছে, সাহেবের মতো পোশাক পরে আপিসে বেরিয়ে যায়, বাড়িতে কখনো চেঁচামেচি হাঁক ডাক করে না। চাকর বাকরদের বলা বলি করতে শুনেছে যে লোকটা মদ খায়। মাতালকে শরৎ বড় ভয় করে, কাজেই ইচ্ছে করেই কখনো সে লোকটির ত্রিসীমানায় ঘেঁষে না। সেদিন আবার তার মন উতলা হয়ে উঠল খোকাকে দেখবার জন্য। খোকাকে একটা ঘোড়া দেবে বলে এসেছিল, হাতে পয়সা নেই, এদের কাছে মুখ ফুটে চাইতে সে পারবে না, অথচ কি করা যায়। কিন্তু শেষ পর্যন্ত খোকাকে খেলনা দেবার টানই বড় হলো। সে মিনুর কাকিমাকে বললে, আমায় কিছু পয়সা দেবেন আজ? মিনুর কাকিমা একটু আশ্চর্য হল। শরৎ এ পর্যন্ত কখনো কিছু চায়নি। বললে, কত? এই 5 আনা। মিনুর কাকিমা মনে মনে হিসেব করে দেখলে শরৎ 5 মাস হলো এখানে রাঁধুনির কাজ করছে, এ পর্যন্ত তাকে মাইনে বলে কিছু দেওয়া হয়নি, সেও চায়নি। আজ এতদিন পরে মোটে 5 আনা চাওয়াতে সে সত্যিই আশ্চর্য হল। আঁচল থেকে চাবি নিয়ে বাক্স খুলে বললে, ভাঙানো তো নেই দেখছি, টাকা রয়েছে, ওবেলা নিও। শরৎ ঠিক করেছিল আজ দুপুরের পরে কাজকর্ম সেরে সে খোকার কাছে যাবে। মুখ ফুটে সে বললে, টাকা ভাঙিয়ে আনলে হয় না? আমার বিকেলে দরকার ছিল। কি দরকার? ও আছে একটা দরকার। বলোই না। একজনের জন্য একটা জিনিস কিনব। কে? শরৎ ইতস্তত করে বললে, রেণুকা জানে, পটলের বউ। মিনুর কাকিমা মুখ টিপে হেসে বললে, আপত্তি থাকে বলবার দরকার নেই, থাকগে, নিও এখন। শরৎ রেণুকাকে নিয়ে বিশ্বনাথের গলিতে ঘোড়া কিনতে গেল। এক জায়গায় লোকের ভিড় ও কান্নার শব্দ শুনে রেণুকাকে দাঁড় করিয়ে রেখে দেখতে গেল। একটি 18-19 বছরের বাঙালির মেয়ে হাউ হাউ করে কাঁদছে, আর তাকে ঘিরে কতকগুলো হিন্দুস্তানি মেয়ে পুরুষ খ্যাপাচ্ছে ও হাসাহাসি করছে। মেয়েটি বলছে, আমার গামছা ফেরত দে, অমুক পোড়া, জম তোমাদের নেয় না? মণিকর্ণিকা ভুলে আছে তোদের? শালারা পাজি ছুঁচোড়া, গামছা দে। শরৎকে দেখে ভিড় সসম্ভ্রমে একটু ফাঁক হয়ে গেল। কে একজন হেসে বললে, পাগলি মাইজি, আপ লোক হাট যাইয়ে। মেয়েটি বললে, তোর বাবা মা গিয়ে পাগল হোক হারামজাদারা, মণিকর্ণিকায় নিয়ে যা ঠ্যাঙে দড়ি বেঁধে, পুড়তে কাঠ না জুটু, দে আমার গামছা দে। যে ওকে পাগলি বলেছিল সে তার পুণ্য শ্লোক পিতামাতার উদ্দেশ্যে গালাগালি সহ্য করতে না পেরে চোখ রাঙিয়ে বললে, এই ও মুঁ সামালকে বাদ বলো, নেই তো মুঁ মে ইটা ঘুষা দেগা। মেয়েটির পরনে চমৎকার ফুলন পার মিলের শাড়ি, বর্তমানে অতি মলিন, খুব একমাথা চুল তেল ও সংস্কারের অভাবে রুক্ষ ও অগোছালো অবস্থায় মুখের সামনে, চোখের সামনে, কানের পাশে পড়েছে। হাতে কাঁচের চুড়ি, গায়ের রং ফর্সা, মুখশ্রী একসময় ভালো ছিল, বর্তমানে রাগে, হিংসায়, গালাগালির নেশায় সর্বপ্রকার কোমলতা বর্জিত, চোখের চাউনি কঠিন, কিন্তু তার মধ্যেই যেন ঈষৎ দিশেহারা ও অসহায়। শরতের বুকের মধ্যে কেমন করে উঠল। রাজলক্ষ্মী, গড়শিবপুরের সেই রাজলক্ষ্মী, এর চেয়ে সে হয়তো 2-3 বছরের ছোট, কিন্তু সেই পল্লীবালা রাজলক্ষ্মী যেন। বাঙালির মেয়ে হিন্দুস্থানীদের হাতে এভাবে নির্যাতিতা হচ্ছে, সে দাঁড়িয়ে দেখতে পারবে এই বিশ্বনাথের মন্দিরের পবিত্র প্রবেশপথে? শরৎ সোজাসুজি গিয়ে মেয়েটির হাত ধরে বললে, তুমি বেরিয়ে এসো ভাই আমার সঙ্গে। মেয়েটি আগের মতো কাঁদতে কাঁদতে বললে, আমার গামছা নিয়েছে ওরা কেড়ে, আমি রাস্তায় বেরুলেই ওরা এমনি করে রোজ রোজ। তারপরেই ভিড়ের দিকে রুখে দাঁড়িয়ে বললে, দে আমার গামছা, ও মুখ পোড়ারা, তোদের মরা বাঁধা ওতে হবে না, দে আমার গামছা। ভিড় তখন শরতের অপ্রত্যাশিত ব্যবহারে কিছু অবাক হয়ে ছত্রভঙ্গ হবার উপক্রম হয়েছে। 2-1 হিহি করে মজা দেখবার তৃপ্তিতে হেসে উঠল। শরৎ মেয়েটির হাত ধরে গলির বাইরে যত টেনে আনতে চায়, মেয়েটি ততই বারবার পিছনে ফিরে ফিরে ভিড়ের উদ্দেশ্যে রুদ্র মূর্তিতে নানা অশ্লীল ও ইতর গালাগালি বর্ষণ করে। অবশেষে শরৎ তাকে টানতে টানতে গলির মুখে
বড় রাস্তার ধারে নিয়ে এলো, যেখানে মনোহারী দোকানের সামনে সে রেণুকাকে দাঁড় করিয়ে রেখে গিয়েছিল। রেণুকা চোখে না দেখতে পেলেও গোলমাল ও গালাগালি শুনেছে, এখনো শুনছে মেয়েটির মুখে। সে ভয়ের সুরে বললে, কি কি ভাই, কি হয়েছে? ও সঙ্গে কে? সে কথা পরে হবে, এখন চলো ভাই ওদিকে। মেয়েটি গালাগালি বর্ষণের পরে একটু ক্লান্ত হয়ে পড়েছিল যেন। সে কাঁদো কাঁদো সুরে বলতে লাগলো, আমার গামছাখানা নিয়ে গেল মুখ পোড়ারা, এমন গামছাখানা। শরৎ বললে, ভাই রেণুকা, দোকান থেকে গামছা একখানা কিনে দিই ওকে, চলো তো। মেয়েটি গালাগালি ভুলে ওর মুখের দিকে চাইলে। রেণুকা জিজ্ঞেস করলে, তোমার নাম কি, থাকো কোথায়? মেয়েটি কোনো জবাব দিলে না। গামছা কিনতে গিয়ে দোকানি বললে, একে পেলেন কোথায় মা? শরৎ বললে, একে চেনো? প্রায় দেখি মা, গণেশ মহল্লার পাগলি, গণেশ মহল্লায় থাকে। ও লোককে বড় গালাগালি দেয় খামোখা। পাগলি রেগে বললে, দেয়, তোর পিন্ডি চটকায়, তোকে মণিকর্ণিকার ঘাটে শুইয়ে মুখে নুরো জেলে দেয় হারামজাদা। দোকানি চোখ রাঙিয়ে বললে, এই চুপ, খবরদার। ওই দেখুন মা। শরৎ ছেলে মানুষকে যেমন ভুলোয় তেমনি সুরে বললে, ও কি অমন করে না, ছি, লোককে গালাগালি দিতে নেই। পাগলি ধমক খেয়ে চুপ করে রইল। গামছা কত? 14 পয়সা মা, আমার দোকানে জিনিসপত্র নেবেন। এই রাস্তায় বাঙালি বলতে এই আমিই আছি। 10 বছরের দোকান আমার, হুগলি জেলায় বাড়ি। ম্যালেরিয়ার ভয়ে দেশে যাইনি। এই দোকানটুকু করে বাবা বিশ্বনাথের শ্রীচরণে পড়ে আছি। আমার নাম রামগতি নাথ। এক দামে জিনিস পাবেন মা আমার দোকানে, দরদস্তুর নেই। মেরোদের দোকানে যাবেন না, ওরা ছুরি সানিয়ে বসে আছে, বাঙালি দেখলেই গলায় বসিয়ে দেবে। এই গামছাখানা মেরোর দোকানে কিনতে যান, 4 আনার কম নেবে না। দোকানির দীর্ঘ বক্তৃতা শরৎ গামছা হাতে দাঁড়িয়ে এক মনে শুনলে, যেন না শুনলে দোকানির প্রতি নিষ্ঠুরতা ও অসৌজন্য দেখানো হবে। তারপর আবার রাস্তায় উঠে পাগলিকে বললে, এই নেও বাছা গামছা, পছন্দ হয়েছে? পাগলি সে কথার কোনো জবাব না দিয়ে বললে, খিদে পেয়েছে। শরৎ বললে, কি করি রেণু, 6টা পয়সা সম্বল, তাতেই যা হয় কিনে খাকগে। রেণুকা বললে, আমার হাঁড়িতে বোধহয় ভাত আছে, তাই দেখি গে চলো। পাগলিকে ভাত দেওয়া হলো। কতক ভাত সে ছড়ালে, কতক ভাত ইচ্ছে করে ধুলোতে মাটিতে ফেলে তাই আবার তুলে তুলে খেতে লাগলো। অর্ধেক খেলে ভাত, অর্ধেক খেলে ধুলো মাটি। শরতের চোখে জল এসে পড়ে। মনে ভাবলে, আহা, অল্প বয়সে কি পোড়া কপাল দেখো একবার, মুখের ভাত দুটোও খেলে না। বললে, ভাত ফেলছিস কেন, থালায় তুলে নেমা, অমন করে না। ঠিক সেই সময় রাজপথে সম্ভবত কোনো বিবাহের শোভাযাত্রা বাজনা বাজিয়ে ও কলরব করতে করতে চলেছে শোনা গেল। শরৎ তাড়াতাড়ি সদর দরজার কাছে ছুটে এসে দেখতে গেল। এসব বিষয়ে তার কৌতূহল এখনো পল্লী বালিকার মতোই সজীব। সঙ্গে সঙ্গে পাগলি ও ভাতের থালা ফেলে উঠে ছুটে গেল শরৎকে ঠেলে একেবারে সদর রাস্তায়। শরৎ ফিরে এসে বললে, ওমা, এ কি কাণ্ড, ভাত তো খেলেই না, গামছাখানা পর্যন্ত ফেলে গেল। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেও পাগলির আর দেখা পাওয়া গেল না। পরদিন শরৎ আবার খোকাদের বাড়ি ধ্রুবেশ্বরের গলিতে গিয়ে হাজির, সঙ্গে পটলের বউ। খোকার মা বললেন, দুদিন আসনি ভাই, খোকা মাসিমা মাসিমা বলে গেল। খোকার জন্যে আজ সে এসেছে শুধু হাতে, কারণ পাগলিকে পয়সা দেবার পরে ওর হাতে আর পয়সা নেই। মিনুর কাকিমার কাছে বারবার চাইতে লজ্জা করে। খোকা শরতের কোল ছাড়তে চায় না। শরৎ যখন এদের বাড়ি আসে, যেন কোনো নূতন জীবনের আলো, আনন্দের আলোর মধ্যে ডুবে যায়। আবার যখন মিনুর কাকিমাদের বাড়ি যায়, তখন জীবনের কোনো আলো আনন্দহীন অন্ধকার রন্ধ্রপথে ঢুকে যায়। দূর দিক চক্রবালে
উদার আলোকোজ্জ্বল প্রসার সেখান থেকে চোখে পড়ে না। খোকা বলে, এসো মাছিমা, খেলা করি। খোকার আছে দুটো রবারের বল, একটা কাঠের ভাঙা বাক্স, তার মধ্যে মেকানো খেলার সাজ সরঞ্জাম। শেষোক্ত জিনিসটি ছিল খোকার দাদার। এখন সে বড় হয়ে তার তক্ত সম্পত্তি ছোট ভাইকে দিয়ে দিয়েছে। খোকা বলে, সাজিয়ে দাও মাছিমা। শরৎ জীবনে মেকানোর বাক্স দেখেনি, কল্পনাও করেনি। সে সাজাতে পারে না, খোকাও কিছু জানে না। দুজনে মিলে হেলা গোছা করে একটা অদ্ভুত কিছু তৈরি করলে। খোকার মা শরতের জন্যে খাবার করে খেতে ডাকলেন। শরৎ বললে, আমি কিছু খাবো না দিদি। তা বললে হয় না ভাই, খোকার মাসিমা যখন হয়েছ, কিছু মুখে না দিয়ে। রোজ রোজ এলে যদি খাওয়ান, তাহলে আসি কি করে? খোকনকে তুমি বড় হলে খাইও ভাই, শোধ দিও তখন না হয়। বক্সিদের বড় বউ খবর পেয়ে এসে শরতের সঙ্গে অনেকক্ষণ গল্প করলে। সে বললে, কি ভালো লেগেছে ভাই তোমাকে, তুমি এসেছো শুনে ছুটে এলাম। একটা কথা বলবে? কি বলুন। তোমার বাপের বাড়ি কোথায় ভাই? গড়শিবপুর, যশোর জেলায়। শ্বশুর বাড়ি? বাপের বাড়ির কাছেই। বাবা মা আছেন? শরৎ চুপ করে রইল। দু চোখ বেয়ে টস টস করে জল গড়িয়ে পড়ল বাবার কথা মনে পড়াতে। সে তাড়াতাড়ি চোখের জল আঁচল দিয়ে মুছে নিয়ে বললে, ওসব কথা জিজ্ঞেস করবেন না দিদি। বক্সিদের বউ বুদ্ধিমতী, এ বিষয়ে আর কিছু জিজ্ঞেস করলে না তখন। কিছুক্ষণ অন্য কথার পরে শরৎ যখন ওদের কাছে বিদায় নিয়ে চলে আসছে, তখন ওকে আড়ালে ডেকে বললে, আমি তোমাকে কোনো কথা জিজ্ঞেস করতে চাই নে ভাই, কিন্তু আমার দ্বারা যদি তোমার কোনো উপকার হয় জানিও, তা যে করে হয় করব। তোমাকে যে কি চোখে দেখেছি। শরৎ অশ্রু ভার নত চোখে বললে, আমার ভালো কেউ করতে পারবে না দিদি। যদি এখন বাবা বিশ্বনাথ তাঁর চরণে স্থান দেন, তবে সব জ্বালা জুড়িয়ে যায়। তুমি সাধারণ ঘরের মেয়ে নও কিন্তু। খুব সাধারণ ঘরের মেয়ে দিদি, ভালোবাসেন তাই অন্যরকম ভাবেন। আচ্ছা, এখন আসি, আবার এসো খুব শিগগির। শরৎ ও পটলের বউ পথ দিয়ে চলে আসতে সেদিনকার সেই পাগলির সঙ্গে দেখা। সে রাস্তার ধারে একখানা ছেঁড়া কাপড় পেতে বসেছে জাঁকিয়ে, আর যে পথ দিয়ে যাচ্ছে তাকেই বলছে, একটা পয়সা দিয়ে যাও না। শরৎ বললে, আহা, সেদিন ওর কিছু খাওয়া হয়নি, পয়সা আছে কাছে ভাই? পটলের বউ বললে, 5টা পয়সা আছে, ওকে কিছু খাবার কিনে দিই, এসো। নিকটবর্তী একটা দোকান থেকে ওরা কিছু খাবার কিনে নিয়ে ঠোঙাটা পাগলির সামনে রেখে দিয়ে বললে, এই নাও খাও। পাগলি ওদের মুখের দিকে চেয়ে কোনো কথা না বলে খাবারগুলো গোগ্রাসে খেয়ে বললে, আরো দাও। শরৎ বললে, আজ আর নেই, কাল এখানে বসে থেকো, বিকেলে এমনি সময়, কাল দেব। পটলের বউ বললে, ভাই, আমাদের বাড়ি থেকে দুটো রেঁধে নিয়ে এসে দেব কাল? বেশ, এনো, আমি একটু তরকারি এনে দেব। আমার যে ভাই কোনো কিছু করবার জো নেই, তাহলে আমার ইচ্ছে করে ওকে বাড়ি নিয়ে গিয়ে ভালো করে পেট ভরে খাওয়াই। দুঃখ কষ্টের মর্ম নিজে না বুঝলে অপরের দুঃখ বোঝা যায় না। বাঙালির মেয়ে কত দুঃখে পড়ে আজও রে দশা, তা এক ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না। আমি কোনোদিন ওই রকম না হই ভাই। বালাই 60, তুমি কেন অমন হতে যাবে ভাই? ধরো, আমার হাত ধরো ভাই, বড্ড উঁচু নিচু। এই অন্ধ পটলের বউ, এর ওপরও এমন মায়া হয় শরতের। কে আছে এর জগতে? কেউ নেই পটল ছাড়া। আজ যদি ভগবান না করুন পটলের কোনো ভালো মন্দ হয়, তবে কাল এই নিঃসহায় অন্ধ মেয়েটি দাঁড়ায় কোথায়? আবার ওই রাস্তার ধারের পাগলির কথা মনে পড়ে। জগতে যে এত দুঃখ, ব্যথা, কষ্ট আছে,
শরৎ সেসব কিছু খবর রাখত না। গড়শিবপুরের নিভৃত বনবিতান শ্যামল আবরণের সংকীর্ণ গণ্ডি টেনে ওকে স্নেহে যত্নে মানুষ করেছিল। বহির্জগতের সংবাদ সেখানে গিয়ে কোনোদিনও পৌঁছয়নি। শরৎ জগৎটাকে যেরকম ভাবত, আসলে এটা সেরকম নয়। এখন তার চোখ ফুটেছে। জীবনে এত মর্মান্তিক দুঃখের মধ্যে দিয়েই তবে সে উদার দৃষ্টি লাভ হয়েছে তার। একদিন গঙ্গার ঘাটে চুপ করে বসে থাকতে থাকতে শরতের মনে ওঠে এসব কথা। আগেকার গড়শিবপুরের সে শরৎ যে আর সে নেই, সেটা খুব ভালো করেই বোঝে। সে শরৎ ছিল মনে প্রাণে বালিকা মাত্র। বয়স হয়েছিল যদিও তার 26, দৃষ্টি ছিল রাজলক্ষ্মীর মতোই। সংসারে কিছুই বুঝত না, জানত না। সব লোককে ভাবত ভালো, সব লোককে ভাবত তাদের হিতৈষী। সেই বালিকা শরতের কথা ভাবলে এ শরতের এখন হাসি পায়। শরৎ মনে এখন যথেষ্ট বল পেয়েছে। কলকাতা থেকে আজ এসেছে প্রায় 1.5 বছর। যে ধরনের উদ্ভ্রান্ত ভীরু মন নিয়ে দিশেহারা অবস্থায় পালিয়ে এসেছিল কলকাতা থেকে, এখন সে মন যথেষ্ট বল সঞ্চয় করেছে। দুনিয়াটা যে এত বড় বিস্তৃত, সেখানে যে এত ধরনের লোক বাস করে, তার চেয়েও কত বেশি দুঃখী, অসহায়, নিরাবলম্ব লোক যে তার মধ্যে রয়েছে, এই সব জ্ঞানই তাকে বল দিয়েছে। সে আর কি বিপদে পড়েছে? তার চেয়েও শতগুণে দুঃখিনী ওই গণেশ মহল্লার পাগলি, এই অন্ধ পটলের বউ। এই কাশিতে সেদিন সে এক বুড়িকে দেখেছে দশাশ্বমেধ ঘাটে। বয়স তার প্রায় 70-72, মাজা ভেঙে গিয়েছে। বাংলাদেশে বাড়ি ছিল, হাওড়া জেলার কোনো এক পাড়া গাঁয়ে। কেউ নেই বুড়ির। অনেক দিন থেকে কাশিতে আছে, ছত্রে ছত্রে খেয়ে বেড়ায়। সেদিন শরৎকে বললে, মা, তুমি থাকো কোথায় গা? কাছেই। কেন বলুন তো? তোমরা ব্রাহ্মণ, আমায় 2 ভাত দেবে একদিন? আমার সে সুবিধে নেই মা, আমি পরের বাড়ি থাকি। আপনার মতো অবস্থা। কেন, আপনি খান কোথায়? পুঁটের ছত্তরে খেতাম, সে অনেক দূর। অত দূর আর হাঁটতে পারি নে। আজকাল আবার নিয়ম করেছে একদিন অন্তর মাদ্রাজিদের ছত্তরে ডাল ভাত দেয়, আর সেসব তরকারি নারকোল তেলে রান্না। মা, আমাদের মুখে ভালো লাগে না। আজ এক জায়গায় ভোজ দেবে, সেখানে যাব, ওই পাঁড়েদের ধর্মশালায়। চলো না, যাবে মা? কত দূর? বেশি দূর নয়। এক হিন্দুস্তানি বড়লোক কাশীতে তীর্থধর্ম করতে এসেছে মা, লোকজন খাওয়াবে, আমাদের সব নেমন্তন্ন করেছে। চলো না। না মা, আমি যাব না। এতে কোনো লজ্জা নেই। অবস্থা খারাপ হলে মা সব রকম করতে হয়। আমারও দেশে গোলাপালা ছিল, 2 ছেলে হাতির মতো। তারা থাকলে আজ আমার বৃদ্ধ বয়সে কি এ দশা হয়? বুড়ির চোখ দিয়ে জল পড়তে লাগলো। শরৎ ভাবলে, দেখেই আসি, খাবো না তো, যা জিনিস দেবে নিয়ে এসে পাগলিকে কি পটলের বউকে দিয়ে দেব। তাই সেদিন সে মনমোহন পাড়ের ধর্মশালায় গেল বুড়ির সঙ্গে। ধর্মশালার বিস্তৃত প্রাঙ্গণে অনেক বৃদ্ধ বাঙালি ও হিন্দুস্তানি ব্রাহ্মণ জড়ো হয়েছে। মেয়ে মানুষও সেখানে এসেছে, তবে সংখ্যা খুব বেশি নয়। যারা ভোজ দিচ্ছে তারা বাংলা জানে না। হিন্দিতে কথাবার্তা কি বলে শরৎ ভালো বুঝতে পারে না। তারা খুব বড় লোক দেখেই মনে হলো। শরৎকে দেখে আলাদা ডেকে তাদের একটি বউ বললে, তুমি কি আলাদা বসে খাবে মাইজি? না মা, আমি নিয়ে যাব। বাড়িতে লেরকা লেরকি আছে বুঝি? শরৎ মৃদু হেসে বললে, না। আচ্ছা বেশ, নিয়ে যাও। এখানে থাকো কোথায়? একজনদের বাড়ি, রান্না করি। বাঙালি রান্না করো? হ্যাঁ মা। একটু পরে ভোজের বন্দোবস্ত হলো। অন্য কিছু নয়, শুধু হালুয়া, তিল তেলে রান্না। প্রকাণ্ড চাদরের কড়াইয়ে প্রায় 10 সের সুজি, 10 সের চিনি
আর ছোট টিনের এক টিন তিল তেল ঢেলে হালুয়া তৈরি হচ্ছে। শরৎকে ডেকে নিয়ে গিয়ে হিন্দুস্তানি বউটি সব দেখালে। অভ্যাগত দরিদ্র নরনারীদের বসিয়ে পেট ভরে সেই হালুয়া খাওয়ানো হলো। যাবার সময় দুয়ানা করে মাথা পিছু ভোজন দক্ষিণাও দেওয়া হলো। শরৎকে কিন্তু একটা পুঁটুলিতে হালুয়া ছাড়া পুরি ও লাড্ডু অনেক করে দিলে ওরা। খাবারগুলো পুঁটুলি বেঁধে নিয়ে এসে শরৎ পটলের বউকে দিয়ে দিলে। বললে, আজ আর পাগলির দেখা নেই, আজ খেতে পেত, আজই নিরুদ্দেশ। পটলের বউ বললে, পাগলির জন্যে রেখে দেব দিদি? কেন মিথ্যে বাসি করে খাবে? কাল যে আসবে তারই বা মানে কি আছে? খাও তোমরা। তুমি খাবে না? আমি খাবো না সে তুমি জানো। ওরা কি জাত তার ঠিক নেই, ওদের হাতে রান্না। কাশিতে আবার জাতের বিচার? কেন, কাশী তো জগন্নাথ ক্ষেত্র না, সেখানে জাতের বিচার নেই? এমন সময় ওপর থেকে ঝি এসে বললে, ওগো বামুন ঠাকুরন, মা ডাকছেন। ওপরে যেতেই মিনুর কাকিমা এক তুমুল কাণ্ড বাঁধিয়ে দিলে। মোগল সরাই থেকে তার ভাইপোরা এসেছে, রাত 8টার গাড়িতে চলে যাবে, অথচ বামনির দেখা নেই। মাইনে যাকে দিতে হচ্ছে সে সব সময় বাড়ি থাকবে। বিধবা মানুষের আবার অত শখের বেড়ানো কিসের? এতদিন কোনো কৈফিয়ত চাওয়া হয়নি শরতের গতিবিধির, কিন্তু ব্যাপার ক্রমশ যেরকম দাঁড়াচ্ছে তাতে কৈফিয়ত না নিলে চলে না। শরৎ বললে, আমি তো জানতাম না ওরা আসবেন, আমি 8টার অনেক আগে খাইয়ে দিচ্ছি। তুমি রোজ রোজ যাও কোথায়? পটলের বউয়ের সঙ্গে তো যাই। কোথায় যাও? 6 নম্বর ধ্রুবেশ্বরের গলি, হরিবাবু বলে এক ভদ্রলোকের বাড়ি। সেখানে কেন? পটলের বউ বেড়াতে নিয়ে যায়, ওদের জানাশুনো। আজ কোথায় গিয়েছিলে? একটা ধর্মশালা দেখতে। ওসব চলবে না বলে দিচ্ছি, কোথাও বেরোতে পারবে না কাল থেকে। ডুবে ডুবে জল খাও, আমি সব টের পাই। 100 বার করে কর্তাকে বললাম পটলদের তাড়াও নিচের ঘর থেকে। 11 টাকার জায়গায় এখনই 15 টাকা ভাড়া পাওয়া যায়, তা কর্তার কোনো কথা কানে যাবে না। পটলের বউয়ের স্বভাব চরিত্রই আমার ভালো ঠেকে না। বেচারি অন্ধ পটলের বউ, তার নামে মিথ্যে অপবাদ শরতের সহ্য হল না। সে বললে, আমার নামে যা হয় বলুন, সে বেচারি অন্ধ, তাকে কেন বলেন? আমায় না রাখেন, কাল সকালেই আমি চলে যাব। বেশ যাও, কাল সকালেই চলে যাবে। শরৎ নির্বিকার চিত্তে রান্নাবান্না করে গেল, লোকজনকে খাইয়ে দিলে। রাত 9টার পরে মিনুর কাকিমা বললে, তোমার কি থাকবার ইচ্ছে নেই নাকি? আপনি তো থাকতে দিচ্ছেন না, পটলের বউয়ের নামে অমন করে বললেন কেন? আমি মিশি বলে সে বেচারিও খারাপ হয়ে গেল? তোমার বড্ড তেজ, কাশী শহরে কেউ জায়গা দেবে না, সে কথা ভুলে যাও। আমার কারো আশ্রয় যাওয়ার দরকার নেই, বিশ্বেশ্বর স্থান দেবেন। আমি আপনাদের বাড়ি থাকতে পারবো না, সকালে উঠেই চলে যাব। যদি বলেন তো রেঁধে দিয়ে যাব, নয়তো খোকাদের খাওয়ার কষ্ট হবে। রাত্রে বাড়ি ফিরে মিনুর কাকা সব শুনলেন। সেই রাত্রেই তিনি শরৎকে ডেকে বললেন, তুমি কোথাও যেতে পারবে না বামুন ঠাকুরন, ও যা বলেছে কিছু মনে করো না। শরৎ মিনুর কাকার সামনে বেরোয় না, কথাও বলে না। ঝিকে দিয়ে বলালে, তিনি যদি যেতে বারণ করেন তবে সে কোথাও যাবে না, কারণ গৌরীমা তাকে যার হাতে সঁপে দিয়েছিলেন, অর্থাৎ মিনুর মার বিনা অনুমতিতে সে এ সংসার ছেড়ে যেতে পারবে না। আরও দিন 15 কেটে গেল। একদিন বিশ্বেশ্বরের গলির মুখে সেই বুড়ির সঙ্গে আবার দেখা। বুড়ি বললে, কি গা, যাচ্ছ কোথায়, কোন ছত্তরে? শরৎ অবাক হয়ে বললে, আমি ছত্তরে খাইনে তো, আমি লোকের বাড়ি থাকি যে। চলো, আজ কুচবিহারের কালীবাড়িতে খুব কাণ্ড, সেখানে যাই। নাটকোটার ছত্তর চেনো? না মা, আমি কোথাও যাইনি। চলো, আজ সব দেখি আনি। সারা বিকেল 3-4টি বড় বড় ছত্রে শরৎ কাঙালি ভোজন, ব্রাহ্মণ ভোজন দেখে বেড়ালো। বাঙালি টোলা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পাঁচিল দিয়ে ঘেরা বিরাট কালীবাড়ি
ও ছত্র কোচবিহার মহারাজের। কালী মন্দিরের দেওয়ালে কত রকমের অস্ত্রশস্ত্র, কি চমৎকার বন্দোবস্ত অনাহুত রবাহুত গরিব নিরন্ন সেবার। মেয়েদের জন্য খাওয়ানোর আলাদা জায়গা, পুরুষদের আলাদা, ব্রাহ্মণদের আলাদা। এত অকুণ্ঠ অন্নদান সে কখনো কল্পনাও করতে পারেনি। শরৎ বললে, হ্যাঁ মা, এখানে যে আসে তাকেই খেতে দেয়। কুচবিহারের কালীবাড়িতে তা দেয় গো, তবু আজকাল কড়াকড়ি করেছে। হবে না কেন? বাঙাল দেশ থেকে লোক এসে সব নষ্ট করে দিয়েছে। আমি নিজে যে বাঙাল। হ্যাঁ মা। শরৎ কথা বলি হেসে ফেললে। বুড়ি কিছুমাত্র অপ্রতিভ না হয়ে বললে, হ্যাঁ গো, বাঙাল না ছাই, তোমার কথায় বুঝি বোঝা যায় কিছু। চলো চলো, নাটকোটার ছত্তর দেখি আনি। নাটকোটার ছত্রে যখন ওরা গেল তখন সেখানকার খাওয়া দাওয়া শেষ। বাইরের গরিব লোকেরা ভাত নিয়ে যাচ্ছে কেউ কেউ। শরৎ বললে, এ কাদের ছত্র মা? তৈলিঙ্গিদের ছত্তর। এখানে খেতে এসেছিলুম একদিন। ডালে যতবা টক ততবা লঙ্কা। সে মা আমাদের পোষায় না, তুন্ডু মুন্ডুদের পোষায়। ওদের মুখে কি সোয়াদ আছে মা? শরৎ হেসে কুটি কুটি বললে, তুন্ডু মুন্ডু কারা মা? আরে ওই তৈলিঙ্গিদের কথাবার্তা শোনোনি? তুন্ডু মুন্ডু নাকি সব বলে না? আমি কখনো শুনিনি, আমায় একদিন শোনাবেন তো। একদিন খাওয়া দাওয়ার সময় নাটকোটার ছত্তরে নিয়ে আসবো, দেখতে পাবে। আর কি ছত্তর আছে? এখনো রাজরাজেশ্বরী ছত্তর, পুঁটের ছত্তর, আমবেড়ে, অহিল্যেবাই। সব দেখব মা, আজ সব দেখে আসব। সমস্ত ঘুরে শেষ করতে ওদের প্রায় সন্ধ্যা হয়ে গেল। বুড়ি বললে, কাশিতে ভাতের ভাবনা নেই, অন্নপূর্ণ মা 2 হাতে অন্ন বিলিয়ে যাচ্ছেন। শরৎ বাসায় ফিরে এসে ভীষণ অন্যমনস্ক হয়ে রইল। তার সকলের চেয়ে ভালো লেগেছে কাশির এই অন্নদান। এমন একটা ব্যাপারের কথা সত্যিই সে জানত না। ডাল ভাত উনুনে চাপিয়ে দিয়ে সে শুধু ভাবে ওই কথাটা। তার আর কিছুই ভালো লাগে না। কাল সকাল সকাল এদের খাইয়ে দাইয়ে দিয়ে সে আবার বেরুবে ছত্র দেখতে। ছত্রে খাওয়ানোর দৃশ্য সে মাত্র দেখলে কোচবিহারের কালীবাড়িতে। অন্য ছত্রে যখন গিয়েছিল তখন সেখানকার খাওয়ানো বন্ধ হয়ে গিয়েছে। সে দেখতে চায় 2 চোখ ভরে এই বিরাট অন্ন ব্যয়, অকুণ্ঠ সদাব্রত, যেখানে গণেশ মহল্লার পাগলির মতো, ওই অন্ধ রেণুকার মতো, তার নিজের মতো, ওই 70 বছরের মাজা ভাঙা বুড়ির মতো নিরন্ন নিঃসহায় মানুষকে দুবেলা খেতে দিচ্ছে। ওই দেখতে তার খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। ওই সব ছত্রেই বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা প্রত্যক্ষ বিরাজ করেন। বুভুক্ষ অভাজনদের ভোজনের সময় মন্দিরে তাঁদের দেখাচ্ছেও সে দেখা ভালো, অনেক অনেক ভালো। ঝি এসে বলে, ও বামুন ঠাকরুন, মাছের ঝোল দিয়ে বাবুকে আগে ভাত খেতে দিতে হবে, খেয়ে এখনই বেরিয়ে যাবেন। ও ঝি শোনো, 5 ফোড়ন মোটে নেই, বাজার থেকে আগে এনে দাও। ঝি চলে যায়। মাছের ঝোল ফোটে। নিভৃত রান্নাঘরের কোণে গোলমাল নেই। বসে শরৎ স্বপ্ন দেখে সে প্রকাণ্ড ছত্র খুলেছে, কেদার ছত্র, বাবার নামে। কত লোক এসে খাচ্ছে, অবারিত দ্বার। বাবার ছত্র থেকে কোনো লোক ফিরবে না, অনাহারে কেউ ফিরে যাবে না। সে নিজে দেখবে, শুনবে, সকলকে খাওয়াবে। সে 2 হাতে অন্নদান করবে সকলকেই। ব্রাহ্মণ শূদ্র নেই, তুন্ডু মুন্ডু নেই, বাঙাল ঘটি নেই, সকলেই হবে তার পরম সম্মানিত অতিথি। নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে খাওয়াবে সে। শরতের মাথার মধ্যে কি যেন নেশা জমেছে। রান্নাবান্না সেরে সে মিনুর কাকিমাকে বললে, আজ একবারটি বাইরে যাব। কোথায়? শরৎ হঠাৎ সলজ্জ হেসে বললে, সে বলবো এখন এসে। শরতের হাসি দেখে মিনুর কাকিমার মনে সন্দেহ হলো। সে বললে, কোথায় না বললে চলে? সব জায়গায় যেতে দিতে পারি কি? রাগ করলে তো চলে না, বুঝে দেখতে হয়। ছত্তর দেখতে।
রাজরাজেশ্বরীর ছত্তরে অনেক বেলায় খাওয়া দাওয়া হয়, পুঁটের ছত্তরেও হয়। দেখে আসি একটিবার। মিনুর কাকিমা শরতের মনের উত্তাল উদ্বেল সমুদ্রের কোনো খবর রাখে না। সেবা ও অন্নদানের যে বিরাট আকুতি ও আগ্রহ, তার কোনো খবর রাখে না। বললে, কেন ছত্তর দেখতে কেন? সে আবার কি? দেখিনি কখনো, যেতে দিন আজ আমায়। শরতের কণ্ঠে সাগ্রহ মিনতির সুরে মিনুর কাকিমা ছুটি দিতে বাধ্য হল। তবে হয়তো শরতের কথা সে আদৌ বিশ্বাস করলে না। শরৎ এসে বললে, ও রেণু পোড়ার মুখী, কি হচ্ছে? ও, আজ যেন খুব ফুর্তি। তোমার কি হয়েছে শুনি? কি আবার হবে, তোর মুন্ডু হবে। চল ছত্তরে যাই, খাওয়া দেখে আসি। রেণু অবাক হয়ে বললে, কেন? কেন তোর মাথা, আমি যে কাশিতে ছত্তর খুলছি জানিস নে? বেশ তো ভাই, আমাদের মতো গরিব লোকে তাহলে বেঁচে যায়। দুবেলা তোমার ছত্তরে পেট ভরে দুটো খেয়ে আসি। হাঁড়ি হেসেলের পাট উঠিয়ে দিই। কি নাম হবে? শরৎ সুন্দরী ছত্র? না ভাই, বাবার নামে, কেদার ছত্তর। কেমন নাম হবে বলতো? যাই বলো ভাই, শরৎ সুন্দরী ছত্র শুনতে যেমন, তেমনটি কিন্তু হলো না। রাজরাজেশ্বরীর ছত্রে ওরা যেতেই ছত্রের লোকে জিজ্ঞেস করলে, আপনারা আসুন, মেয়েদের জন্য আলাদা বন্দোবস্ত আছে। শরৎ বললে, চল ভাই রেণু, দেখি গে। যদি খেতে বলে? জোর করে খাওয়াবে না কেউ, তুমি চলো। মেয়েদের মধ্যে সবাই বুড়ো হাবড়া, এক আধজন অল্প বয়সী মেয়েও আছে, কিন্তু তারা এসেছে বুড়িদের সঙ্গে। কেউ নাতনি, কেউ মেয়ে সেজে। বুড়িরা বড় ঝগড়াটে, পাতা আর জলের ঘটি নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বাঁধিয়েছে। শরৎ বললে, মা বসুন, আমি জল এনে দিচ্ছি আপনাদের। একজন জিজ্ঞেস করলে, তুমি কি জেতের মেয়ে গা? বামুনের মেয়ে মা। কাশিতে এলে সবাই বামুন হয়, কোথায় থাকো তুমি? বাঙালি টোলায় থাকি মা, কিচ্ছু ভাববেন না আপনি। ছত্রের পরিবেশনকারিণী একটি মধ্যবয়স্কা মেয়ে শরৎকে বললে, তোমরা বসছো না বাছা? আমি খাবো না মা। সে অবাক হয়ে বললে, তবে এখানে কেন এসেছ? দেখতে। রেণুকা বললে, উনি বড়লোকের মেয়ে, ছত্তর খুলবেন কাশিতে, তাই দেখতে এসেছেন কিরকম খাওয়া দাওয়া হয়। এক মুহূর্তে যেসব বুড়ি খেতে এসেছে এবং যারা পরিবেশন ও দেখাশোনা করছে, সকলেরই ধরন বদলে গেল। যে বুড়ি শরতের জাতিবর্ণের প্রশ্ন তুলেছিল, সেই সকলের আগে একগাল হেসে বললে, সে চেহারা দেখেই আমি ধরেছি মা, চেহারা দেখেই ধরেছি। আগুন কি ছাই চাপা থাকে? তা দেখো রানীমা, একটা দরখাস্ত দিয়ে রাখি। আমার এই নাতনি অল্প বয়সে কপাল পুড়েছে, কেউ নেই আমাদের। আপনাদের ছত্তর খুললে এর দুটো বন্দোবস্ত যেন সেখানে হয়। ভগবান আপনার ভালো করবেন। কুচবিহার কালীবাড়িতেও আমাদের নাম লেখানো আছে মাসে 15 দিন, বাকি 15 দিন আম্বেরে আর এই ছত্তরে। আর 4-5 জন নিজেদের দুরবস্থা সবিস্তারে এবং নানা অলংকার দিয়ে বর্ণনা করছে। এমন সময় পায়েস এসে হাজির হলো। একটা ছোট পিতলের গামলায় 1 গামলা পায়েস। খেতে বসেছে প্রায় 34-32। বেশি করে কাউকে দেওয়া সম্ভব নয়, অথচ প্রত্যেকেই নির্লজ্জভাবে অনুযোগ করতে লাগলো, তার পাতে পায়েস কেন অতটুকু দেওয়া হলো। রোজই তো পায়েস কম পায়, আজ তাকে একটু বেশি করে দেওয়া হোক। কেউ কেউ ঝগড়াও আরম্ভ করলে পরিবেশনকারিনীর সঙ্গে। শরৎ রেণুকাকে নিয়ে বাইরে চলে এলো। বললে, কেন ওরকম বললি? ছি, ওরা সবাই গরিব, ওদের লোভ দেখাতে নেই। তারপর অন্যমনস্কভাবে বললে, ইচ্ছে করে ওদের খুব করে পায়েস খাওয়াই। আহা, খেতে পায় না, ওদের দোষ নেই। ছত্তরে বন্দোবস্ত ঠিকই আছে, একটু পায়েস দেয়, একটু ঘি দেয়, তবে ছিটে ফোঁটা। রেণুকা বললে, বাবা, বুড়িগুলো একটু পায়েসের জন্য কিরকম আরম্ভ করে দিয়েছে বলো তো। খাচ্ছিস পরের দয়ায়, আবার ঝগড়া, ভিক্ষের চাল কাঁড়া কাঁড়া। আহা ভাই, কত দুঃখে যে ওরা অমন হয়েছে তা তুমি আমি কি জানি।
মানুষে কি সহজে লজ্জা শরম খোয়ায়? ওদের বড় দুঃখ। সত্যি ভাই, আমার ইচ্ছে করছে আজ যদি আমার ক্ষমতা থাকতো বাবার নামে ছত্তর দিতাম, আর তাতে নিজের হাতে বড় কড়ায় পায়েস রেঁধে ওদের খাওয়াতাম। সেদিন যেমন কড়ায় হালুয়া রেঁধে দিল সেই ছত্তরটা, তুই দেখিসনি, চাদরের মস্ত বড় কড়া। নে চল, আমার হাত ধর। ওই পাগলিকে নিজের হাতে রেঁধে একদিন পেট ভরে খাওয়াবো তোর বাড়িতে। বেশ তো, আমি মাইনে বলে কিছু চাইলে ওরা দেবে না? দেওয়া তো উচিত, তবে গিন্নিটি যেরকম ঝানু, তুমি তো ভাই মুখ ফুটে কিছু বলতে পারবে না। মরে গেলেও না, তবে একবার বলে দেখতে হবে। বেশি লোককে না পারি, একজনকেও তো পারি। ওরা খানিক দূরে এসেছে, ছত্রের দিকের উঁচু রোয়াক থেকে পুরুষের দল খেয়ে নেমে আসছে। হঠাৎ তাদের মধ্যে কাকে দেখে শরৎ থমকে দাঁড়িয়ে গেল। তার মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বার হলো। পরক্ষণেই সে রেণুকার হাত ছেড়ে দিয়ে সেদিকে এগিয়ে চলল। বিস্মিত রেণুকা বললে, কোথায় চললে ভাই, কি হলো? পুরুষের ভিড়ের মধ্যে এঁটো হাতে নেমে আসছেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ। 3 বৎসর আগে যিনি পদব্রজের দেশভ্রমণে বেরিয়ে গড়শিবপুরে শরৎদের বাড়ির অতিথিশালায় কয়েকদিন ছিলেন। শরৎ চেয়ে চেয়ে দেখলে কোনো ভুল নেই, তিনি সেই গোপেশ্বর চট্টোপাধ্যায়। সে প্রথমটা একটু ইতস্তত করছিল, কিন্তু তখনই দ্বিধা ও সংকোচ ছেড়ে কাছে গিয়ে বললে, ও জ্যাঠামশাই, চিনতে পারেন? সেই বৃদ্ধ ব্রাহ্মণই বটে। শরতের দিকে অল্পক্ষণ হাঁ করে চেয়ে থেকে তিনি আগ্রহ ও বিস্ময়ের সুরে বললেন, মা, তুমি এখানে? হ্যাঁ জ্যাঠামশাই, আমি এখানেই আছি। কতদিন এসেছ? রাজামশাই কোথায়, তোমার বাবা? তিনি দেশে। সব কথা বলছি, আসুন আমার সঙ্গে। আমার সঙ্গে একটি মেয়ে আছে, ওকে ডেকে নি। আপনি হাত মুখ ধুয়ে নিন জ্যাঠামশাই। পথে বেরিয়েই গোপেশ্বর চাটুর্যে বললেন, তারপর মা, তুমি এখানে কবে এসেছ? আছো কোথায়? সব বলবো, আপনি আগে বসুন। আপনি কবে এসেছেন? আমি সেই তোমাদের ওখান থেকে বেরিয়ে আরো 2-1 জায়গায় বেরিয়ে বাড়ি যাই। বাড়িতে বলেছি তো, ছেলের বউ আর ছেলেরা, তাদের অবস্থা ভালো না। কিছুদিন বেশ রইলাম, তারপরেই মাঘ মাসে আবার বেরিয়ে পড়লাম একেবারে কাশি। হেঁটে? না মা, বুড়ো বয়সে তা কি পারি? ভিক্ষে শিক্ষে করে কোনো মতে রেলে চেপেই এসেছি। ছত্তরে ছত্তরে খেয়ে বেড়াচ্ছি। মা অন্নপূর্ণর কৃপায় আমার মতো গরিব ব্রাহ্মণের 2টো ভাতের ভাবনা নেই এখানে। চলে যাচ্ছে একরকমে, আর দেশে ফিরব না ভেবেছি মা। রেণুকাকে বাড়িতে পৌঁছে দিয়ে শরৎ বললে, চলুন জ্যাঠামশাই, দশাশ্বমেধ ঘাটে গিয়ে বসি। দুজনে গিয়ে দশাশ্বমেধ ঘাটে রানায় বসল। গোপেশ্বর চাটুর্যে বললেন, তারপর মা, তোমার কথা বলো। কার সঙ্গে এসেছো কাশিতে? ও মেয়েটি বুঝি চোখে দেখতে পায় না? ও কেউ হয় তোমাদের? শরতের কোনো দ্বিধা হলো না এই পিতৃসম স্নেহশীল বৃদ্ধের কাছে নিজের সব কথা খুলে বলতে। অনেক দিন পরে সে এমন একজন মানুষ পেয়েছে যার কাছে বুকের বোঝা নামিয়ে হালকা হওয়া যায়। কথা শেষ করে সে আকুল কান্নায় ভেঙে পড়ল। বৃদ্ধ গোপেশ্বর চাটুর্যে সব শুনে কাঠের মতো বসে রইলেন। এসব কি শুনছেন তিনি? এও কি সম্ভব? শেষে আপন মনেই যেন বললেন, তোমার বাবা রাজামশাই তাহলে দেশেই না? তা জানি নে জ্যাঠামশাই, বাবা কোথায় তা ভেবেছিও কতবার। তবে মনে হয় দেশেই আছেন তিনি, যদি এতদিন বেঁচে থাকেন। কান্নার বেগে আবার ওর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। আচ্ছা থাকো মা, কেঁদো না, আমিও বলছি শোনো। গোপেশ্বর চাটুর্যে যদি অভিনন্দ ঠাকুরের বংশধর হয়, তবে এই কাশীর গঙ্গা তীরে বসে দিব্যি করছি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাবই। তুমি তৈরি হও মা, কালই রওনা হয়ে যাব বাপে ঝিয়ে। তুমি কোন বাড়ি থাকো চলো দেখে যাই। তুমি কি মেয়ে আমার তা জানতে বাকি নেই। নরাধম পাষণ্ড ছাড়া তোমার চরিত্রে কেউ সন্দেহ করতে পারে না। আমার রোগ থেকে সেবা করে তুমি বাঁচিয়ে তুলেছিলে,
তা আমি ভুলিনি। আমার 8 জন্মের মা জননী তুমি। তোমায় এ অবস্থায় এখানে ফেলে গেলে আমার নরকেও স্থান হবে না যে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 13 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।